সীমান্তের ওপার থেকে এমন কিছু খবর আসছে যে খবরগুলো দেখলে সত্যি ভাবতে হচ্ছে যে পাক আর্মি এবার শ্যাম রাখবে না কুল, এমন একটা দশা হয়ে রয়েছে। যেমন এখনই একটা আপডেট এলো, লাহোরের পর এবার করাচিতেও বিস্ফোরণ। করাচি শারাফি গোঠের কাছে একটি বিস্ফোরণ, যে বিস্ফোরণ স্থল রীতিমতো কেঁপে ওঠা। পরবর্তীকালে ওই এলাকা থেকে ধাতব টুকরো পাওয়া যায়। তো এই ছবির পাশাপাশি আপনাদের দেখাতে চাইবো যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি বালুচিস্তানে। বালুচ লিবারেশন আর্মি বা বালুচ বিদ্রোহরা সেখানে আইডির মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে আর্মি উড়িয়ে দিয়েছে। খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে বালুচিস্তান বা কখনো সিন্ধ প্রদেশে পাঞ্জাব প্রভিন্সের ঘটেই বারবার দেখা যাচ্ছে এই বিদ্রোহ। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, প্রথমে একটু গ্রাউন্ড রিপোর্ট জানার চেষ্টা করবো। পাকিস্তান থেকে কি খবর পাচ্ছি আমরা, কি অবস্থা? কোথায় কোথায় এখনো পর্যন্ত পাকিস্তানের ভিতরের কথা যদি আমরা বলি, কোথায় কোথায় এখনো পর্যন্ত সেনার উপর হামলা চালানো হলো, প্রশাসনিক ভবনগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠছে। সে বালুচিস্তান হতে পারে খাইবার পাখতুনখোয়ায়। কোথা থেকে কি কি খবর এখনো পাচ্ছি আমরা? দেখো, যে খবর আমাদের কাছে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে সেটা হচ্ছে মাঝখান এলাকায়, যেখানে পাকিস্তানের সেনা আইডি উড়িয়ে দিয়েছে। এছাড়াও একেবারে বালুচিস্তানের একাধিক জায়গায় পাক সেনার অ্যাটাকের মুখে পড়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির, এবং তাদের যেটা মূল বক্তব্য বালুচ লিবারেশন আর্মির, যে তাদের ওপর গোপন অপারেশন চালাচ্ছিল এবং সেই কারণে একের পর এক ট্যাকটিক্যাল মুভি সেনাদের পাক সেনার ওপর কিন্তু চলছে। ফলে যেমনটা তুমি বলছিলে যে ঘরে বাইরে দুদিক থেকেই কিন্তু আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে পাকিস্তান, এবং বালুচিস্তানে তাদের অবস্থা কার্যত নাস্তানাবুদ। একের পর এক গেরিলা হামলা, আইডি বিস্ফোরণ তাদের, এবং একাধিক, যেমন এই বোলারের ঘটনায় আমি জানাচ্ছিলাম যে 12 জন পাকিস্তানি জওয়ান তারা নিহত হয়েছেন। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কয়েকটি এরকম অ্যাটাকের ঘটনা ঘটেছে, যেখানে আরো বেশ কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। অতনু, একের পর এক ছবি দেখতে পাচ্ছি আমরা, একের পর এক ছবি, বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠছে। আসলে সেটাই হয়তো স্বাভাবিক, কারণ এতদিন পর্যন্ত এই বিদ্রোহ সামলে আসছিল আর্মি, কিন্তু পাক আর্মি এই মুহূর্তে ব্যস্ত সীমান্তের এপারে নিউট্রালাইজ করতে, অর্থাৎ সীমান্তের এপারে উস্কানি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে। ভিতরটা তো ফাঁপা হয়ে আছে, তাহলে ভিতরের কি হবে? নতুন করে সেখানে বিদ্রোহ আরো বাড়ছে, এবং শুধু বিদ্রোহ বাড়ছে নয়, আরো বেশ কিছু এমন খবর আসছে যা পাক আর্মিকে ব্যাকফুটে ফেলতে বাধ্য। উর্বি দাস আমার সঙ্গে রয়েছেন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের। উর্বি, আপনার থেকে একটু বোঝার চেষ্টা করব, ঘরে এতটা অশান্তি নিয়ে পাক সেনার পক্ষে কিভাবে কতদিন ভারতের মতো এত বড় সামরিক শক্তিকে ঠেকিয়ে রাখা সম্ভব? দেখুন, ভারতবর্ষ আজকে যেই জায়গায় পৌঁছেছে, সেটা আপনি অর্থনৈতিক দিক থেকে দেখুন, বা সেটা আপনি গণতান্ত্রিক ভিত্তির দিক থেকে দেখুন, বা আপনি সামরিক শক্তির দিক থেকে দেখুন, পাকিস্তান তার কোনো ম্যাচই নয়। ভারতবর্ষ আজকে 3rd লার্জেস্ট ইকোনমিক পাওয়ার এবং 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার, এবং সেখানে যদি আপনি পাকিস্তানকে কম্পেয়ার করেন, পাকিস্তানের জিডিপি অল টাইম লো, পাকিস্তানের মধ্যে কোনো রকম কোনো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সই নেই। হ্যাঁ, পাকিস্তানের র্যাঙ্ক খুবই খারাপ, এবং পাকিস্তানের যেটা সমস্যা সেটা হচ্ছে তার রাজনৈতিক বৈধতাটাই আজকে প্রশ্নচিহ্নের মুখে চলে এসছে। পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, তার নিজের দেশের মানুষকে কোনো সিকিউরিটি দিতে পারে না, এবং সাউথ এশিয়ান সুরক্ষা বা সাউথ এশিয়ান সিকিউরিটি নিয়ে যখন আমরা কথা বলি, তার সব থেকে উইকেস্ট পয়েন্ট এবং প্রবলেম্যাটিক পয়েন্ট কিন্তু পাকিস্তান। তো পাকিস্তানের সমস্যার জন্যই কিন্তু আজকে এই পুরো সাউথ এশিয়াগুলোর বা বিশ্বের যে অশান্তি তৈরি হচ্ছে, যে টেররিজম যে তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু একমাত্র যদি কোনো দেশ দায়ী থাকে সেটা কিন্তু পাকিস্তান দায়ী। তো ভারতের সাথে পাকিস্তানের কোনো কম্প্যারিজনই হয় না, সেটা আপনি দার্শনিক দিক থেকে দেখুন, সেটা আপনি অর্থনৈতিক দিক থেকে দেখুন, সামরিক দিক থেকে দেখুন। এবং এই যে ভারতকে উস্কানি দেওয়ার যে পাকিস্তান প্রত্যেকবার করে থাকে, এই উস্কানি দেওয়ার কিন্তু আমার মনে হয় একটা শেষ ভারত আজকে দেখে ছাড়লো অপারেশন সিন্দুরের মাধ্যম দিয়ে, যে ভারতের ধৈর্য সেটা কিন্তু বাঁধ ভেঙে গেছে। আজকে নিরীহ 26 জন টুরিস্টের ওপরে যে অ্যাটাকটা হলো, তাদেরকে চিহ্ন করে, তাদের ধর্ম চিহ্ন করে তাদেরকে মারা হলো। তো এটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ভারত সরকারের কাছে কিন্তু ছিল, এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে ভারত সরকার মানুষের অ্যাসপিরেশনস বা মানুষের যে কনসেনসাস, সহানুভূতিশীল হয়ে এবং মানুষের যে চাহিদা সেটা অনুযায়ী কিন্তু আজকে অ্যাক্ট করেছে, যাতে টেররিজমকে মূল থেকে
একদম সমূলে যাকে সেটাকে ধ্বংস করে ফেলা যায়। এবং উর্বি, আপনি জানবেন যে আমাদের কাছে দিল্লি থেকে যা খবর আসছে তাতে অপারেশন সিঁদুর 2.0 হতে পারে। তার কারণ যেভাবে পাক সীমান্তে মানে আমাদের সীমান্তে পাক শেলিং হচ্ছে, তাতে তাদেরকে কড়া জবাব যদি না দেওয়া হয় তাহলে এটা আরও বাড়তে থাকবে। উর্বি প্লিজ সঙ্গে থাকুন। এরকম যখন একটা পরিস্থিতি, একদিকে এখানে শেলিং হচ্ছে, ওদিকে দেশের মধ্যেই একের পর এক বিস্ফোরণ হচ্ছে, কোথাও আর্মি মারা যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই নেতারা দিশেহারা হয়ে যাবে। নেতারা দিশাহারা হয়ে তারা ঠিক কি কি করতে পারে, এক একজন এক এক রকম বিবৃতি দিতে পারেন, কারণ তাদের নিজেদের মধ্যেই তো আর কোনো টিউনিং নেই। কোথা থেকে কি বিবৃতি আসছে এবং গোলে তালে হরিবল হয়ে যাচ্ছে কিভাবে, তাদের সেই বিবৃতি, এক একজনের বিবৃতি আরেকজন নস্যাৎ করে দিচ্ছেন। সেসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে অয়ন ভট্টাচার্য। অয়ন, কি কি খবর পাচ্ছি আমরা উপাস থেকে? এক একজন নেতার বিবৃতির সঙ্গে তো আরেকজন নেতার বিবৃতি কোনোভাবেই মিলছে না। দেখো অতনু, আমরা মক ড্রিলের প্রস্তুতি নিয়েছিলাম, আমরা মক ড্রিল করেছিলাম। আশঙ্কা কি ছিল? আমাদের কোনো হামলার পরে পাকিস্তান হয়তো প্রত্যাঘাত করতে পারে, কিন্তু প্রত্যাঘাত করবে কি? তুমি যেটা বলছিলে, পাকিস্তান তো এই অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের খোকলা অবস্থাটা আরো বেরিয়ে এসেছে। তুমি দেখলে বিদ্রোহীরা, বালুচ বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে জেগে উঠেছিল, আজকে আবার জেগে উঠেছে। শুধু তাই নয়, বিস্ফোরণ করাচি এবং লাহোরে, নিজেদের দেশের মধ্যেই বিস্ফোরণ, প্রাণও গেছে। এর সঙ্গে সঙ্গে তুমি যেটা বলছিলে যে সেনার শরণাপন্ন হয়েছেন, জানাই তোমাকে, আসিফ মুনিরের শরণাপন্ন হয়েছেন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী। কেন এত বড় বড় কথা তো বলছিলেন? তার আশঙ্কা কোনোভাবে সেনা অভ্যুত্থান হবে না তো আবার এই আসিফ মুনিরের বিরুদ্ধেই সেনাবাহিনীর একটা বড় অংশ রয়েছে। অর্থাৎ এই যে হামলা ভারতের, তারপরে যে খোকলা পরিস্থিতি, আর খ্বাজা আসিফ বিরাট বড় বড় বাক্তাল্লা প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ বলেছেন। খ্বাজা আসিফ এক সাক্ষাৎকারে অ্যাঙ্কার প্রশ্ন করেছিলেন, যে সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনারা বলছেন যে রাফাল 3টে 4টে 5টা নামিয়ে দিয়েছেন। খ্বাজা আসিফ বলেছেন, কই, আমরা তো কোনোদিন বলিনি। এটা ভারতীয় সোশ্যাল মিডিয়ায় আসলে অপপ্রচার করছে। আর শাহবাজ শরীফ, সেই শাহবাজ শরীফ তাঁরই দলের সেই সরকারের প্রধানমন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করছেন 5খানা রাফাল নাকি নেমে মারা হয়েছে, মেরে নামিয়ে ফেলা হয়েছে। এই খোকলা পরিস্থিতি, অর্থাৎ প্রত্যাঘাত করবে কি? ওই অল্প স্বল্প মারবে, আমাদের মানুষ মারবে, আর 2.0 আবার হতে চলেছে। ধন্যবাদ। তো শাহবাজ শরীফ নিয়ে যখন কথা হচ্ছে, তো শাহবাজ শরীফের বক্তব্য একটু শোনা যাক। एक शहीद का जनाजा इस्लामाबाद में ने भी वहां पर पहुंचना है, और सिपहसालार जनरल आसिफ मुनीर साहब ने पहुंचना, और मैंने भी जनाजे में शिरकत करनी है, ताकि शहीद की रूह के साथ उनके खानदान को और पूरी दुनिया को पता चल सके कि पाकिस्तान के अवाम अपने शहीदों, जिन्होंने अपने खून के साथ पाकिस्तान की आबियारी की है,